যেটা আমার সেটা আমারই থাকবে, কাউকে আমার জিনিসে ভাগ বসাতে দেব না, বুঝলে? মার্চ মাসের ৩ তারিখ। আবহাওয়াটা বেশ, রোদ ঝলমলে, তবে সকালটায় আবার একটু যেন গরম গরম ভাব। মিষ্টি বাতাস বইছে, সারাদিন কোকিলের ডাক। আহ, বেশ ভালো লাগছে। তাছাড়া সেকেন্ড ইয়ার পরীক্ষাও শেষ, এখন শান্তি করে কদিন ছুটি কাটানো যাবে। আপাতত এখন সকালে চা খাওয়া যাক। কি অনিরুদ্ধদা, কাগজে বুঝি কিছু জম্পেশ খবর আছে? এত মন দিয়ে পড়ছো যে? না না, তেমন কিছু না রে, ওই রাজনীতির খবরগুলো দেখছিলাম। রাজনীতি পড়ে আর কি হবে, দেশের যা অবস্থা। ট্যাক্সির শব্দ এই সাত সকালে? বিভুদা, ও বিভুদা, একটু দেখো তো কে এলো। একটু পরে শুনলাম একজোড়া বুটের শব্দ, তবে বেশ হালকা একটা খটখট শব্দ। তারপর দেখলাম একজন ভদ্রলোক হাত জোর করে ঘরে ঢুকছে, সঙ্গে একটা হালকা পারফিউমের গন্ধ পেলাম নাকে। পরনে বেশ দামি শার্ট প্যান্ট ইন করে পরা, দামি বুট জুতো একদম পালিশ করা চকচক করছে। জামার পকেটে একটা পেন রাখা, রোগা দোহারা গড়ন, বয়স ৩০ কি ৩৩ হবে। নমস্কার। আগে অনিরুদ্ধ গাঙ্গুলি বাবু, ওনার সঙ্গে একটু বিশেষ দরকার ছিল। মানে আমি বিশ্বনাথ দাস। নমস্কার, আমি অনিরুদ্ধ। দাঁড়িয়ে কেন, বসুন না, বসুন। এ হচ্ছে ভাস্কর, আমার ভাইয়ের মতো, আর ও আমার একমাত্র সহকারীও। ও আচ্ছা আচ্ছা, আপনি অনিরুদ্ধ বাবু, নমস্কার। বেহুদা, ৩ কাপ চা নিয়ে এসো, একটু তাড়াতাড়ি। আপনি বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এত সকালে এসছেন, রাতে ঘুম হয়নি তো? এইভাবে আসার কারণটা কি? আপনি কি করে, মানে রাতে ঘুমাইনি? রাতে ঘুম হয়নি সেটা বললাম, এই সকাল ৮টায় আমার সঙ্গে দেখা করতে আসা মানে সেই ভোর রাতে বেরিয়েছেন, আর চোখ ঢুকে বসে গেছে একদম, সেটা বোঝাই যাচ্ছে। গাড়িতে করে এলেও কোনো কারণে ঘুম হয়নি। আরে দারুণ দারুণ, আপনার নামে যেমন শুনেছিলাম ঠিক তেমনটাই আপনি, দারুণ গোয়েন্দা। দয়া করে আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি খুব ছোট আপনার থেকে। এবার চা খেতে খেতে বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আগে আমি আসছি মহিষাদল নামের এক জায়গা থেকে। আপনি তমলুকের নাম শুনেছেন, বা হলদিয়া? হ্যাঁ হ্যাঁ, হলদিয়া বন্দর তো। ওই হলদিয়ার অন্তর্ভুক্ত পূর্ব মেদিনীপুরের একটি গ্রাম। এখন উন্নতি হচ্ছে, অনেকটা মফস্বলের মতো। আমি এসেছি ওই মহিষাদল রাজবাড়ি থেকে। আমি ওই রাজবাড়ির ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, রাজবাড়ি। এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই খুব বড় বিপদ। আগে বিপদ একটা হতে পারে, সেই রকমই আগাম একটা কিছু জানতে পেরেছেন বড়বাবু। বড়বাবু মানে মনীন্দ্রপ্রসাদ গর্গ। ওনার প্রাণ সংশয় আছে। আসলে উনি এখন ওই বাড়ির বর্তমান মালিক। এখন সেই জমিদারি না থাকলেও উনি নিজে সেই জায়গাটা বজায় রেখেছেন। কদিন থেকে উনি নাকি হুমকি চিঠি পাচ্ছেন, আর ওনার মনে হয়েছে রাতে নাকি বাড়ির আশেপাশে কিছু লোক রাতে ঘুরে বেড়ায়। অত বড় বাড়ি, কোন দিক থেকে কে আসবে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। জমিদার বাড়ি যখন, পুলিশকে বলে পাহারায় বসালে তো ভালো হয়, উনি বেশি সুরক্ষা পাবেন। হ্যাঁ একদমই তাই, পুলিশকে বলে পাহারা বসানোর ব্যবস্থা করুন। আগে পুলিশকে বলা হয় প্রথমে, ওনারা সব শুনেও ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেননি। তারপর রাত্রে বাড়িতে একবার চোর আসে। চুরি তেমন কিছু হয়নি, তবে চারদিকের অবস্থা দেখে বোঝা যায় যে চোর এসেছিল। তারপর থানা থেকে একজন কনস্টেবলকে বাড়ির বাইরে কদিনের জন্য পাহারায় বসানো হয়। তারপরও বড়বাবুর ওপর একরকম হামলা হয়। না, তেমন কিছু খারাপ হয়নি, উনি ভয়ে অজ্ঞান হয়ে যান। তারপর থেকে ওনার শরীরটা খুব খারাপ হয়ে যায়, তাই পুলিশের ওপর আর তেমন বিশ্বাস নেই। আমার একজন চেনা বন্ধুকে ব্যাপারগুলো বলতে উনি আপনার নাম বললেন। তারপর বড়বাবুকে বলতে উনিও রাজি হলেন আর কি, তাই আপনার কাছে ছুটে আসা। আচ্ছা, ওনার কি প্রাণনাশের সম্ভাবনা আছে? মানে ঠিক কত দূর? আপনি সেইভাবে সবকিছু খুলে বলছেন না আমাকে। আগে আমার ওপর এত দূর বলারই হুকুম আছে, আমি আর বেশি কিছু বলতে পারবো না, মাফ করবেন। তবে আপনি কবে কখন যাবেন বলুন, আমি গাড়ি পাঠিয়ে দেবো। তা ঠিক আছে, তবে আমাকে একদিন সময় দিন, তারপর আপনাকে কল করে জানিয়ে দেব।
বাড়ির নাম্বারটা একটু আমাকে লিখে দিন। বেশ, ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। বুঝতেই পাচ্ছেন বাড়িতে সবাই ভয়ে ভয়ে আছে। আচ্ছা, চলি তাহলে, নমস্কার। আমরাও প্রতি নমস্কার করতে ভদ্রলোক তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি অনিরুদ্ধদাকে জিজ্ঞেস করলাম, এই কেসটা কিছু বুঝলে? আমার তো মাথায় কিছুই ঢুকলো না। লোকটা কেমন অর্ধেকভাবে বললেন, কেমন যেন একটা। উনি হলেন ম্যানেজার, ওনাকে ওইটুকু বলার আদেশ আছে, বুঝলি? তাছাড়া আমাদের বিশ্বাস করে সবকিছু খুলে বলার অনুমতিও না থাকতে পারে, তাই না? ভাবছেন হয়তো যদি সাহায্য করতে চাই, ওনাদের রাজবাড়িতে যাই, তাহলে হয়তো সবটা বলবেন। তাহলে কি করবে? কেসটা নেবে? হুম কিছু ঠিক করিনি, তবে একটু ভাবতে হবে। না, একবার লাইব্রেরি যাব, দেখি যদি কিছু ইতিহাস পাই ওই মহিষাদলের। তারপর জলখাবার খেয়ে আমি একটু গড়িয়ে নিলাম, আর অনিরুদ্ধদা গেল সেন্ট্রাল লাইব্রেরিতে। দুপুরে ভাত খাওয়ার টেবিলে এ নিয়ে কিছুই কথা হলো না। মনে মনে বললাম, কি ইতিহাস জানলো কে জানে, কিছু জিজ্ঞাসাও করতে পারছি না। দিনটা শান্তভাবে কেটে গেল। অনিরুদ্ধদাকেও শান্ত নির্বিঘ্ন দেখলাম। তখন ভোর রাত হবে। হঠাৎ, হ্যালো, বলছি। কি? কখন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। ও আচ্ছা, বাহ, বেশ ভালো 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 করেছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, পুলিশকে খবর দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফোনে কথাবার্তা চলছিল। আমিও ঘুম চোখে বাইরে হল রুমে গিয়ে দাঁড়ালাম। কি হয়েছে? কে ফোন করেছিল? মনীন্দ্র প্রসাদ গর্গবাবু মারা গেছেন, মানে খুন হয়েছেন সম্ভবত। ওনাদের সবার তেমনটাই মনে হচ্ছে। গাড়ি পাঠিয়ে দিচ্ছে, পুলিশকেও খবর দিয়েছেন ওনারা। মুখ হাত ধুয়ে ফেলে তাড়াতাড়ি কটা জামা কাপড় গুছিয়ে নেন। বিভুদা, 2 কাপ চা। আমরা 1 ঘন্টার মধ্যে স্নান খাওয়া করে তৈরি হয়ে নিলাম। প্রায় 40 মিনিট পর একটা গাড়ি নিচে এসে হর্ন দিল। হ্যাঁ, হর্নটা চেনা, কালকে সেই গাড়িটা। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ওই সকালে রাস্তায় জ্যাম কম, ভিড় নেই বললেই চলে। গাড়ি ছুটে চলল। হিসাব মতো পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা লাগবে, যদিও এই রাস্তা অনেক বেশি বড় ও ফাঁকা। কোলাঘাটের কাছে দাঁড়িয়ে একবার একটু চা খেলাম আমরা। ড্রাইভার মুখ বন্ধ করে যত তাড়াতাড়ি পারছে গাড়ি ছুটিয়ে যাচ্ছে, তবে পাকা ড্রাইভার। 1 ঘন্টা পর একটা বড় গেট দিয়ে আমাদের গাড়িটা হর্ন দিতে দিতে ঢুকলো। একটু এগিয়ে দেখি বিশাল বড় একটা ঝিল, চারিদিকে বড় বড় বাগান। প্রায় 5 মিনিট এইভাবে গাড়ি যাওয়ার পর ডান দিকে একটা বড় সাদা 2 তলার রাজবাড়ির সামনে আমাদের গাড়ি থামল। পাশে 2টো কামান রাখা। গাড়ি থেকে নামতেই দেখলাম বাড়ির সামনে বেশ কিছু পুলিশের ভিড়। একটা পুলিশ ভ্যান। এত সুন্দর একটা রাজবাড়ি যে চোখ ফেরাতে ইচ্ছে করবে না। সামনে একটুখানি বাগান, সবুজ ঘাস দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো। দেখলাম বিশ্বনাথবাবু বাইরে বেরিয়ে আসছেন সিঁড়ি দিয়ে। তার পেছনে আরও একজন সাদা পাঞ্জাবি প্যান্ট পরা লোক সিঁড়ি দিয়ে নেমে আসছে। চোখ দুটো লাল হয়ে আছে তার, উস্কো খুস্কো চুল, মুখ চোখ বসে গেছে। বোঝাই যাচ্ছে একটা ঝড় বয়ে যাচ্ছে ওনাদের ওপর দিয়ে। নমস্কার, আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। আর ইনি হলেন বিনয়বাবু, বিনয় প্রসাদ গর্গ। নমস্কার, আমি মনীন্দ্র প্রসাদ গর্গর ছেলে, মানে যিনি মারা গেছে। বাবা মারা গেছে বুঝতে পেরে ওই রাতেই সঙ্গে সঙ্গে ঠিক করলাম গাড়িটা পাঠিয়ে দেবো। আপনারা যে এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আরে না না, এভাবে বলবেন না। আর আমরা কিন্তু অনেক ছোট, আপনি করে বলবেন না দয়া করে। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে ডেকে পাঠানোর জন্য। আমি যে আপনাদের এই বিপদে সাহায্য করতে পারবো, এটাই অনেক বড় ব্যাপার। আসুন আসুন। আর এই যে
ইনি মহিষাদল থানার ওসি মিলনবাবু। নমস্কার, আমি মিলন নস্কর। আপনার নাম ও কাজ আমি অনেক শুনেছি আমার এক কলকাতার পুলিশ বন্ধুর কাছ থেকে। ভালো লাগছে আপনার সাথে দেখা করতে। তাহলে একসাথেই কাজ করা যাবে। এখন এখন ভেতরে আসুন। আমরা সবাই ভেতরে গেলাম। ডান দিকে সিঁড়ি দিয়ে একদম 2 তলায় উঠে গেলাম। একটা বড় টানা বারান্দা, সুন্দর করে সাজানো, একটা টেবিল চেয়ার পাতা। প্রথমে ছোট মতো একটা ঠাকুর ঘর, তারপর একটা রুম। তার সামনে বেশ কিছু লোক দাঁড়িয়ে। 2 জন তো বাড়ির কাজের লোক বলে মনে হয়। আরেকজন মহিলাকে দেখলাম কাঁদছেন। আরেকজন ডাক্তার, গলায় একটা স্টেথোস্কোপ ঝুলছে। আর 2 জন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে। আসুন এদিকে, এই ঘরে। আমরা 2 জন মিলনবাবুর পেছন পেছন ঘরে ঢুকলাম। বেশ বড় একটা রুম, সাদা রং করা, চারদিকটা সুন্দর করে সাজানো গোছানো। সব দামি দামি আসবাবপত্র রয়েছে ঘরে। ঘরের ডান দিকের একটা দরজা হাট করে খোলা। সেখানে একজন বৃদ্ধ লোক উপুড় হয়ে পড়ে আছে। সাদা ধুতি পাঞ্জাবি পরে আছেন। পাশে একটা দামি লাঠি পড়ে আছে। বিছানা দেখে মনে হচ্ছে না যে রাতে উনি শুয়েছিলেন বলে। একদম পরিপাটি করে গোছানো বিছানা। পাশে একটা ছোট গোল টেবিল, তাতে কিছু ওষুধ রাখা আর একটা গ্লাসের জল। 2 জন কনস্টেবল এসে বডিটাকে ঘুরিয়ে ভালো করে শুইয়ে দিল। দেখলাম একজন 70 কি 75 বছরের বৃদ্ধ মানুষ। দুধ সাদা গায়ের রং, এলোমেলো সাদা চুল, চোখের কোণে কালো দাগ, যেন কতদিন ঘুমোননি। চোখ বন্ধ, কিন্তু মুখটা সামান্য হাঁ করা। আপনারা কখন জানতে পারেন যে উনি মারা গেছেন? আমি আগে জানতে পারি। আসলে বাবার শরীরটা এই 6 মাস থেকে না খুব খারাপ ছিল। বাবার রুমটা বাড়ির দক্ষিণ দিকে অন্দরমহলে ছিল, আর আমাদের রুমটা এই শেষে। একজন কাজের লোক সবসময় ওনার সাথে থাকে। কখন কি হয় রাত বিরেতে, তাই এই 1 মাস আগেই বাবাকে এই রুমে এনে রেখেছিলাম। তারপর থেকেই নাকি বাবা হুমকি পেতে শুরু করে, আর ওনার শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে। তবে কোনো কাগজ বা চিঠি আজ অবধি দেখিনি। বারবার আমায় বলতো উনি নাকি হুমকি পাচ্ছেন। তাই তাই মাঝে মাঝে রাতে উঠে আমি আমার স্ত্রী দেখতে আসতাম। উনি দরজা বেজিয়ে ঘুমোতেন। কালো কালো তেমনই একবার দেখতে আসি, আর আর তখনই দেখি বাবা এইভাবে পড়ে আছেন। তখনই একটু একটু শ্বাস প্রশ্বাস উঠছিল। তারপর আপনাকে ডেকে পাঠাতে গাড়ি পাঠাই, আর কিছুক্ষণ পরে ফোন করি। তখন কটা বাজে, মানে যখন আপনি দেখেন? রাত 2:30 হবে মনে হয় তখন। তাহলে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয় না আপনাদের, তাই তো? তবে দেখে অস্বাভাবিক, মানে সেরকম কিছু তো মনে হচ্ছে না। হ্যাঁ, আমিও দেখলাম ভালো করে। কোনো অস্বাভাবিক কিছু তো বলে মনে হচ্ছে না। সাধারণ হার্ট অ্যাটাকই লাগছে, বুঝলেন। মানে ওনাকে যখন প্রথমে দেখি তখন ওনার বাঁ হাতটা বুকে ছিল। ময়না তদন্ত না হলে কিছু বলতে পারবো না। আচ্ছা, আমি একবার ঘরটা দেখে নিই ভালো করে, আর বাড়ির সবার সাথে একবার কথা বলবো। ওই ডাক্তারবাবু উনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, দেখে নিন ঘরটা। আর যখন মনে হবে তখন জিজ্ঞাসাবাদ করবেন, ঠিক আছে? আর উনি ফ্যামিলি ফিজিশিয়ান উমাপতিবাবু, উনিও এসে দেখে বলছেন যে হার্ট অ্যাটাকই হয়েছে। তারপর আমি আর অনিরুদ্ধদা ঘুরে ঘুরে লাশটাকে ভালো করে দেখলাম। তারপর পুরো ঘরটা। খাটের নিচে খাটের এক পাশে রাখা চটি 2খানা, টেবিলে ফুলদানিতে টাটকা কিছু ফুল, একটা ছোট কাঠের বাক্সে ওষুধ রাখা বলে মনে হয়, ঘরে রাখা একটা গোপাল ঠাকুরের সুন্দর অয়েল পেন্টিং, আরও কিছু পুরনো সাদা কালো ছবি। ঘরের একদম বাদিকে বড় বাথরুম, বিদেশি আদলে বানানো। ঘরের ডান দিকে দরজার বাইরে বড় বারান্দা। তারপর বাইরে এসে অনিরুদ্ধদা একটা সিগারেট ধরালো। কি সুন্দর পরিবেশ,
চারিদিকটা কত সুন্দর সাজানো গোছানো। একটা সুন্দর ঐতিহাসিক রাজবাড়িতে রহস্যময় মৃত্যু। রহস্যময় কেন বলছো? আচ্ছা, উনি নাকি হুমকি চিঠি পেয়েছেন? রুমে তো কোথাও দেখলাম না। সত্যি বলছিলেন তো ওই বিশ্বনাথবাবু? উনি অসুস্থ ছিলেন। একজন অসুস্থ মানুষ বিছানাতেই বেশিরভাগ সময়টা কাটাবে, রাতেও তাহলে বিছানাতেই শুয়ে থাকবে, আর জুতো জোড়া ঠিক খাটের সাইডে রাখা। তার মানে কি দাঁড়াচ্ছে? কি কি যে বলছো? আরে চিঠির ব্যাপারটা কি ভাবছো? বলছি ঠিকই বলছি রে। তবে খাটটা আবার পরিপাটি করার দরকার পড়লো কেন? আর হুমকির চিঠি রুমে কোথাও নেই, কোথাও। কি বলছো মানে? না, আর কিছু বলল না অরিন্দমদা। এক মনে সামনে বাগানের দিকে তাকিয়ে রইল। বুঝলাম সে আর এখন কিছু বলবে না, তবে তার মনে কিছু একটা যে সন্দেহ হয়েছে সেটা আমি বিলক্ষণ বুঝলাম। আমি আর কিছু প্রশ্ন করলাম না। তারপর দেখলাম বডিটা বার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেল। মাফ করবে ভাই, সেই কখন বেরিয়েছো বাড়ি থেকে, কিছু মুখেও দাওনি। আসলে এমন অবস্থা বাড়ির, মানে কি বলবো। আরে না না, এ কি বলছেন? আমরা রাস্তায় টিফিন করে এসেছি, কোনো অসুবিধা নেই। আর এই সময় আপনাদের আপ্যায়ন কথা না ভাবলেও চলবে। বলছি, আপনারা কি আমাদের জন্য অপেক্ষা করছিলেন? মানে বডিটা এতক্ষণ ছিল? হ্যাঁ, খানিকটা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তাছাড়া পুলিশের লোক সেই সদর থেকে এসেছে, তাই আর কি। এসো এসো, ঘরটা দেখিয়ে দিই। দুজনের জন্য একটা রুমের ব্যবস্থা করেছি। এই এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছি, সদর বলতে? হলদিয়া, তাই তো? হ্যাঁ, হলদিয়া আমাদের সদর। সব যাবতীয় বড় কাজ ওখানেই হয়। আচ্ছা, আপনি কখন জানতে পারেন? আমার ঘরটা এই গলির শেষ বাঁদিকে। তখন কত রাত মনে নেই, ঘুমিয়েছিলাম। হঠাৎ দরজায় ধাক্কা, বিনয়বাবুর চিৎকার। তখন আমার ঘুম ভেঙে যায়। দরজা খুললেই উনি বলেন, আগে ডাক্তারকে ফোন কর, বাবার খুব শরীর খারাপ। আমি কিছু না বুঝে আমার রুমে রাখা ফোন থেকে আগে ওই ডাক্তারকে ফোন করি। তারপর এ ঘরে এসে দেখি সব শেষ। মনীন্দ্রবাবুর ঘরের পাশ দিয়ে আবার একটা বড় চওড়া গলি ভেতরে ঢুকে গেছে। গলি রাস্তাটা শুধু সুন্দর গাছে সাজানো। তারপর একটা বড় হলঘর, যার মাঝখানে বড় খাওয়ার টেবিল চেয়ার সাজানো। এই হলঘরটাও বেশ কিছু বিদেশি জিনিস দিয়ে সাজানো। ঘরের একপাশে দেওয়ালে কিছু তৈলচিত্র আর একটা গ্রামোফোন রয়েছে। উত্তর দিকে আবার একটা দরজা, ওইটা রান্নাঘর। তার পাশে বেশ কিছু রুম রয়েছে, মনে হয় অতিথিদের থাকবার জন্য। ডান দিকে ও বাঁদিকে পরপর 3টে রুম। ওই ডান দিকে একটা রুম আমাদের দেখিয়ে দিল। ওখানে সবকটি রুমেই মনে হয় বিদেশি আদলে বাথরুম ও স্নানের জায়গা। আপনারা বসুন, একটু বিশ্রাম নিয়ে নিন, আমি কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি। আমরা হাত মুখ ধুয়ে পোশাক বদলে রুমে রাখা 2টো চেয়ারে বসলাম। এই রুমটাও বেশ বড়। একটা বড় খাট, একটা ছোট টেবিল, বসবার জন্য 2টো চেয়ার ছাড়াও রয়েছে একটা বড় জলের মগ, ছোট একটা আলমারি জামা কাপড় রাখার জন্য। পেছনের দিকে একটা খোলামেলা বড় ব্যালকনিও রয়েছে দেখলাম। সেখান থেকে বাড়ির পেছনের সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। তাছাড়া মনীন্দ্রবাবুর ব্যালকনির কিছুটা অংশও দেখা যাচ্ছে। এই 2টো বাড়ির বাইরে, ভেতরে ও চারপাশ বিদেশি কায়দায় অপূর্ব সুন্দর ও নিখুঁতভাবে সাজিয়ে রাখা। বলা বাহুল্য, মনীন্দ্রবাবু সত্যিই শৌখিন মানুষ ছিলেন। একটু পরে 2জন কাজের মেয়ে হাতে 2 গ্লাস ঠান্ডা শরবত ও কিছু ফল মিষ্টি নিয়ে ঘরে ঢুকলো। আমরা যতটা পারলাম উদরস্থ করে দরজা লাগিয়ে আবার বাইরে বেরিয়ে গেলাম। আরে আরে, তোমরা? আমি তোমাদের রুমের দিকেই যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা সবার সাথে একবার কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো ডাকতে যাচ্ছিলাম। ওই বাইরে, ওখানেই সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদ করুন। এমন সময় দেখলাম একজন বয়স্ক মানুষ লাঠি হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। বয়স 65 ঊর্ধ্বে। কি হয়েছে? কি হয়েছে? মনিদ্র আর নেই, চলে গেল। কত করে বললাম সেবার একটা ভালো ডাক্তার দেখাতে, নিজের মনের ভুলে নিজের শরীর খারাপ করছিল।
শুনলে না আমার কথা, কেউ শুনলে না। আমি আর অনিরুদ্ধতা একটু এগিয়ে গেলাম ওনার কাছে। নমস্কার, আমি অনিরুদ্ধ গাঙ্গুলি। এ ভাস্কর। কে তোমরা? কাকাবাবু, ওনারা কলকাতা থেকে এসেছেন, গোয়েন্দা আর কি। বড় কর্তা ডেকে পাঠিয়েছিলেন ওনাদের। ও তাই বুঝি। কেন, ওর মনের ওই পাগলামির জন্য? আর এই পুচকে দুজন গোয়েন্দা? পাগলামি? কিসের পাগলামি? মানে যদি একটু খুলে বলেন। আপনি আপনি এই আসুন, এই চেয়ারে বসুন। তোমরা কি প্রশ্ন করবে? আগে সেরকম কিছুই না, এই মনিত্রবাবুর বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করব। তারপর আপনি তো ওনার বন্ধু, তাই না? যদি ওনার মৃত্যুটা স্বাভাবিক না হয়ে থাকে তাহলে তো একটা খুনের মামলা হবে। হ্যাঁ বুঝলাম, জিজ্ঞেস করো কি জানতে চাও। আপনি মনিত্রবাবুর বন্ধু, তাই তো? তা কত বছর আপনাদের এই বন্ধুত্ব? আর যদি আপনার পুরো পরিচয়টা একটু ভালো করে বলেন। নমস্কার, আমি রবিশঙ্কর রায়। আমার বাড়ি এই একটু দূরেই, পাশের গ্রামে। আমি ব্যবসা করি। পারিবারিক সূত্রে পাওয়া দামি দামি আসবাব ও পাথরের জিনিসের ব্যবসা। বাইরেও অনেক জায়গায় এই সব দামি জিনিস যায়। মনিদ্রর কাকু ছিলেন আমার বাবার বিশেষ বন্ধু। সেখান থেকেই আমাদের এই সম্পর্ক প্রায় 50 বছরের। বুঝতে পারছেন আমার অবস্থাটা? একটু জল খাবেন কাকাবাবু? এই নিন। বলে আমি টেবিলে রাখা একটা জলের মগ থেকে গ্লাসের জল ঢেলে দিলাম। ধন্যবাদ। আমি কোনোদিন বিয়ে করিনি, আর বউ করেনি কোনোদিন। কত করে বললাম বিয়ে করতে, কিন্তু শুনলো না। শেষে বিয়ে করেননি তাহলে? না, মানে আসলে আপনি কি জানতে চান বলুন। বেশ। আমি মনে মনে ভাবলাম, হঠাৎ কি হলো? এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। উনি বিয়ে করেননি, তাহলে এই ছেলে বৌমা, সে নিজের ছেলে নয়? তাহলে সত্যিটা কি? তা ইদানিং নাকি ওনার শরীরটা খুব খারাপ ছিল, তো আগে কি হয়েছিল ওনার? সেটা তো ঠিক বলতে পারবো না। অনেক বছর ধরে প্রেশারের সমস্যা ছিল ওর। কিছু বছর থেকে হার্টও একটু দুর্বল হয়ে পড়েছিল। আর এই 6-7 মাস ওর তো শরীরটা আরো খারাপ হয়। কথা ভুলে যাচ্ছিল, হার্ট আরো দুর্বল হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে কিছু খেত না, কেমন যেন ঝিমিয়ে থাকতো। আর মাঝে মাঝে কি সব বলতো, এই বাড়ির ইতিহাস, টাকা পয়সা আর কি। এ বাড়িতে নাকি খুব অমূল্য রত্ন লুকিয়ে রাখা আছে। ভাবুন একবার, আজকাল কি এই রকম কোনো কথায় বিশ্বাস করা যায়? আবার পরে জিজ্ঞেস করলে কিছু মনে করতে পারতো না। এগুলো পাগলামি ছাড়া আর কি। তো আপনি শেষ কবে এসেছিলেন এই বাড়িতে? আর মাঝে মধ্যে আসেন বুঝি? এই তো 7 দিন আগে এসেছিলাম। বাড়িতে গোপাল পুজোর হয়েছিল, সেদিন প্রায় সারাদিনই ছিলাম। সন্ধ্যের দিক থেকে বাড়ি ফিরে যাই। তারপর ওই একটু আগে বিনু আমাকে ফোন করে। মানে বিনয়। 7 দিন আগে ওনার আচরণে কোনো পরিবর্তন? আর শরীর কেমন ছিল ওনার? 7 দিন আগে তেমন কিছু না, রোজকার মতোই। তবে তবে না, মানে আসলে দুপুরেও রুমে এসেছিল ওষুধ খেতে। তখন মানে কিছু একটা অদ্ভুত লেগেছিল ওর আচরণে। একটু যেন অন্য মনস্ক লাগছিল, তবে ঠিক বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। কিছু অমূল্য রত্নর কথা বলছিলেন। আর আপনি হুমকির বিষয়ে কিছু জানেন? কোনো চিঠি বা কিছু? কাকা বাবু, এই নিন, একটু চা জল খাবার খেয়ে নিন। কি যে হয়ে গেল বুঝতেই পারিনি এইভাবে তাড়াতাড়ি। আপনার সাথে পরে কথা হবে কাকাবাবু। আপনি বরং ভেতরের ঘরে বসে চাটা খেয়ে নিন। আর আপনি বসুন, কিছু কথা আছে আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, বলুন কি বলবেন। আপনার নাম? আমি সুপর্ণা গর্গ, বিনয়ের স্ত্রী। আচ্ছা, তো কত বছর আপনাদের বিয়ে হয়েছে? আমাদের বিয়ের সাথে
বাবার মারা যাবার কোনো সম্পর্ক আছে কি? এখন ঠিক সেটা বলতে পারবো না, তবে কেসের স্বার্থে অনেক কিছু জানতে হয়, কখন কোনটা কাজে লেগে যায়। কিছু মনে করবেন না প্লিজ। আমাদের এই 5 বছর বিয়ে হয়েছে। ও আমার ছেলে মোহন প্রসাদ। এই 3 বছর হবে। সুপর্ণা দেবীর বয়স 27 কি 28 হবে, কিন্তু উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ, বেশ মিষ্টি মুখ, গায়ে হালকা কিছু সোনার গয়না, দীর্ঘাঙ্গী, এক কথায় বেশ সুন্দর। তবে এই মহিলাকে ঠিক ভালো লাগছে না, কথাবার্তা কেমন যেন একটু বেশি শক্ত মনে হয় উনি। তারপর কাকাবাবুর সাথে কথা হচ্ছিল, হুট করে এইভাবে চলে আসাটা ঠিক না। আপনার শ্বশুরের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? সাধারণত উনি ওনার মতোই থাকতেন। আমি বৌমা হিসেবে ওনার প্রতি যতটা দায়িত্ব ততটাই করতাম। তবে বাড়ির সব ভার উনি আমাকেই দিয়েছিলেন। আমি একটা সাধারণ বাড়ির মেয়ে, এই রাজবাড়ির সাথে আমার কোনো কিছুই মেলে না। তাই ওনার আমাকে বোধহয় খুব একটা ভালো লাগতো না। তবে উনি কিন্তু দেখে শুনেই বিয়েটা দিয়েছিলেন। আপনার বাড়ি কোথায়? হলদিয়াতে। আচ্ছা, আপনার শ্বশুর মশাইয়ের শরীর খুব খারাপ ছিল কি? অনেক দিন ধরেই তো ওনার সুগার প্রেশার ছিল। সুগার থেকে আস্তে আস্তে ওনার চোখ, কিডনি সবই প্রায় খারাপ হয়ে যায়। এই 7 মাস আস্তে আস্তে উনি সব কথাও ভুলে যাচ্ছিলেন। কি সব বলতেন, হঠাৎ হঠাৎ রেগে যেতেন, কিছু খেতেন না, অদ্ভুত সব আচরণ করতেন, রাতে ঘুমোতেন না, চিৎকার করতেন। মাঝে মাঝে উঠে দেখতাম আমরা দুজন। একটা শেষ প্রশ্ন, উনি নাকি বলতেন এই বাড়িতে কিছু অমূল্য রত্ন আছে, মানে এমনটা কি কিছু? আর হুমকির বিষয়ে কিছু জানেন আপনি? আরে না না, আমি কারোর মুখেই এরকম কিছু শুনিনি। এই কমাস হঠাৎ উনি এইসব বলতে শুরু করেন। আর হুমকির বিষয়টা আজ 8-9 দিন ধরে বলছিলেন। তবে কোনো কাগজ বা কোনো চিঠি, কোনো মানুষ, এসব কিছু বলতে পারেননি। আচ্ছা, আমি এখন আসছি, আমার ছেলেটাকে কিছু খাওয়াতে হবে। বড় অদ্ভুত মহিলা, তাই না? কেমন যেন শেষের কথাগুলো যেন এড়িয়ে গেল, তাই না? অদ্ভুত, রহস্যময়ী, শিক্ষিতা ও ভীষণ চালাক। রবিবাবুকে এই গুপ্তধনের কথা বলতে আটকে দিলেন আর নিজেও এড়িয়ে গেলেন। আচ্ছা নিচে যাই। ওই দেখ, বাগানে মিলনবাবু দারোয়ানের সাথে কথা বলছেন, জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন। চল। আমরা দুজন নিচে নেমে বাগানের দিকে গেলাম। সেখানে মিলনবাবু ও একজন কনস্টেবল বাড়ির দারোয়ান ও 2 জন লোককে জিজ্ঞাসাবাদ করছে। আমি অনিরুদ্ধদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি মনে করো এই হুমকি নিয়ে, বা কোনো সোনা দানা কিছু আছে বাড়িতে? পরেই নিয়ে সব আলোচনা করব, এখন চেপে যায়। কি মিলনবাবু, কিছু জানতে পারলেন? আরে আপনি? না না, তেমন কিছুই নয়। এরা কিছুই জানে না। এরা দেখেও নি, শোনেও নি, আর দরওয়ান তো থাকে ওই গেটে। রাতে কিন্তু কেউ আসা যাওয়াও করেনি। আর এই 2 জন মালির ঘর বাড়ির পেছন দিকের বাগানে। ওরাও না কিছু জানে না। আমরা এইভাবে কথা বলতে বলতে এগিয়ে গেলাম সামনে বাগানের দিকে। কত রকম গাছ, বড় বড় গোলাপ, টগর, বুগেনভিলা, অনেক রকম কলকে ফুল, কিছু কাঁঠাল গাছ। কি সুন্দর শান্ত পরিবেশ। তাহলে ময়না তদন্তের রিপোর্ট কবে আসবে? আর ওনার টেবিলে রাখা ওই ওষুধগুলো একটু পরীক্ষা করতে পাঠাবেন? হ্যাঁ, ওগুলো আমি পাঠিয়ে দেবো। আমাদের তো সব কাজ হয় হলদিয়াতে, ওটাই সদর। তবুও 2 দিন প্রায় লেগেই যাবে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো যেন হয়ে যায়। আচ্ছা, আমি তাহলে এখন আসি। নমস্কার। এই বলে উনি চলে গেলেন সেই বড় গেটের দিকে। আমি আর অনিরুদ্ধদা আবার ভেতরের দিকে গেলাম। ওপরে উঠে গেলাম ভেতরের দিকে বসার ঘরে। গিয়ে আমরা একটু থমকে গেলাম। দেখি সুপর্ণা দেবী ও ডাক্তার বসে হেসে হেসে গল্প করছে। আমাদের দেখে দুজনেই যেন একটু চুপসে গেল। তারপর সুপর্ণা দেবী উঠে রান্নাঘরে চলে গেলেন। এই মহিলাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। নমস্কার,
আপনি উমাপতি বাবু তো? নমস্কার, আগে আমি উমাপতি। দেখে ডাক্তার কম, নায়ক বেশি লাগছে। বেশ চিকনাই আছে মুখে, সুন্দর দেহ, ফর্সার চোখ দুটি উজ্জ্বল, একটা মিষ্টি হাসি মুখে। যে কোনো মেয়ে একবার দেখে ডুবে যাবে প্রেমে। আপনি তো মনীন্দ্র বাবুকে দেখছিলেন, তাই না? আগে আগে আমি প্রায় আজ 2 বছর ধরে দেখছি। কালও ফোন পাওয়া মাত্র ছুটে আসি, তখন উনি মারা গেছেন। দেখে মনে হলো হঠাৎ কোনো কারণে হার্ট অ্যাটাক হয়েছে। সিগারেট চলে? ধন্যবাদ। সেই ঘুম থেকে উঠে মাঝরাত থেকে আছে এ বাড়িতে, খুব দরকার ছিল এটার। শেষ কবে এসেছিলেন এই বাড়িতে? প্রায় 7 দিন হবে। ওই বাড়িতে পুজো ছিল, তখন প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল। ওই দিন দুপুরে এসেছিলাম, তারপর বিকালে একটা কল আসায় চলে যাই। কল আসে মানে আপনার বাড়ি? আমার বাড়ি এই একটু দূরে, ওখানে ছোট একটা চেম্বার আছে, সেখানে একজন থাকে। ও ডাকতে এসেছিল, তাই চলে যাই। তো আপনি বিয়ে করেননি? বিয়ে? না, আসলে সেরকম কাউকে মনে লাগেনি। বুঝলাম। এই বাড়ির সবার সাথে বেশ ঘনিষ্ঠতা হয়েছে। আপনাকে মনীন্দ্রবাবু কিছু বলেছেন এই হুমকি এইসব ব্যাপারে? না না, কোনোদিন সেরকম আমি কিছু শুনিনি। তবে এই কয়েক মাস উনি সব কিছু ভুলতে শুরু করেছিলেন। হঠাৎ করে কী সব বলে উঠতেন, রক্তচাপও বাড়তে থাকে। একদিন তো হঠাৎ বললেন, দেখো তো বাইরে কেউ দাঁড়িয়ে আছে বড় তরোয়াল হাতে। ভাবুন একবার, ওনার সুগার কন্ট্রোল হচ্ছিল না, তারপর এই সব। হার্ট অ্যাটাকে মারা গেছেন, আর কিছুই না। আচ্ছা, আপনি কত বছর ডাক্তারি করছেন? আসলে আমার বাবা একজন ডাক্তার ছিলেন, ওনার সাথে থেকে থেকে সব শিখেছি। প্রায় 20 বছর বাবার সাথে কাজ শিখেছি। আমি আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করেছি। বেশ বেশ। আচ্ছা, তবে উঠি আজকে, পরে কথা হবে আরেকদিন। নিশ্চয়ই, আমিও উঠি। বৌঠান, এলাম আজ। নমস্কার। আমরা দুজন গুটি গুটি পায়ে নিজেদের রুমের দিকে গেলাম। দাও দেখি, সিগারেটটা দাও। একটু ধোঁয়া না ছাড়লে মাথা ঠিক হবে না। দাও। তুমি কি কিছু বুঝতে পারলে? আমার তো এই ডাক্তার উমাপতিকে আর ওই সুপূর্ণাকে বেশি সন্দেহ হচ্ছে। ওরাই ভয় দেখিয়ে। হ্যাঁ, সেরকমটাও হতে পারে, তবে পোস্টমর্টম রিপোর্ট না আসা অবধি কারণ জানা যাবে না, আর ততক্ষণে মোটিভ খুঁজতে হবে। মোটিভ? বাড়ির কারো মোটিভ? আচ্ছা, বিনয়বাবুকে দেখছি না আর। উনি বাইরে গেছেন সম্ভবত। এখন যাও, স্নান সেরে নাও, একটু ঘুম দিতে হবে। 30 মিনিটে আমরা দুজন স্নান সেরে খাটের ওপর শুয়ে পড়লাম। তারপর কাজের মাসি এসে দুজনকে সেদ্ধ ভাত ডাল দিয়ে গেল, তাই খেয়ে একটু জিরিয়ে নিলাম। কিছুক্ষণ পর একটা কোকিলের ডাক শুনে বাইরে এসে দাঁড়ালাম। চারিদিকটা নিস্তব্ধ, নিশ্চুপ। অনিরুদ্ধদা একটা সিগারেট ধরালো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো লাইব্রেরিতে গিয়েছিলে, যদি একটু বলো এই বাড়ির ইতিহাসটা, মহিষাদল নামটা কেন? মহিষের দল চড়তো আগে? খানিকটা সেই রকম, তবে সেদিন লাইব্রেরিতে বই ঘেটে কিছু ইতিহাস জানতে পেরেছি, আর আমি আন্দাজও করতে পেরেছি যে এই বাড়ির অমূল্য রত্নটা কি। তবে এত বছর পর সেটা কি আদেও আছে? তুমি জানতে পেরেছো? বলো নিজে, বলো না কি জানতে পেরেছো। শোন, তখন প্রায় 1600 খ্রিস্টাব্দ। সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসে পুরো ভারতবর্ষে রাজ করছে। তো ওনার একজন খুব দক্ষ সেনাপতি ছিলেন জনার্দন উপাধ্যায়। পদবী শুনে বাঙালি মনে হলেও উনি ছিলেন উত্তরপ্রদেশের লোক। তিনি নদীপথে বাণিজ্য করতে গেওখালি নামক জায়গায় ওঠেন। তখন নাম ছিল জীবনখালি। উনি এসে এই জায়গায় ওঠেন এবং এই জায়গাটা ভীষণ পছন্দ হয় তার। তখন রাজা ছিল কল্যাণ রায়চৌধুরী। তিনি সময় মতো রাজস্ব আকবরকে দিতে পারছিলেন না, বুঝেছিস? তাই ভাবলেন রাজবাড়িটা নিলাম করবেন। তখন জনার্দন আকবরের কাছ থেকে রাজবাড়িটা কিনে নেয়, কিন্তু
এটা আসল রাজবাড়ি না। এটার পাশে সম্ভবত আরও একটা পুরনো ভাঙা রাজবাড়ি আছে, সেটা 1840 খ্রিস্টাব্দে তৈরি হয়, সেটাই কিনে নেন। ওনার পরিবারের পঞ্চম পুরুষ ছিল আনন্দলাল উপাধ্যায়। তবে ওনার কোনো ছেলে ছিল না, তবে এক মেয়ে ছিল। তাই ওনার মৃত্যুর পর রানী হয় ওনার বিধবা স্ত্রী জানকী দেবী। উনি ছিলেন প্রজাদরদী ও ভীষণ ভালো একজন নারী। তিনি গোপাল পুজোর জন্য বাড়িতে একটা বড় মন্দির তৈরি করেন। তারপর 1770 থেকে 1804 অবধি অনেকগুলো মন্দির চারিদিকে তৈরি করেন। তো এই রানীর একটি মেয়ে ছিল, তাই জামাই হলেন এই বাড়ির পরের মালিক রাজগুরু প্রসাদ গর্গ। তার দ্বিতীয় পুরুষের নিজের ছেলে ছিল না, পালিত ছেলে লক্ষ্মণ প্রসাদ গর্গ। আর ওনার ছেলে বা কেউ হবেন এই মনীন্দ্র প্রসাদ বাবু, বুঝলি? অনেক বড় ও পুরনো ইতিহাস। আকবরের আমলে? তাহলে তো এই রাজবাড়ির অনেক বেশি মূল্য, তাই না? মানে মানুষের কাছে। তা তো বটেই, তবে কিছু ব্যাপার তো জানতে হবে ভালো করে এই বাড়ি নিয়ে। আর মনে হচ্ছে কি সেই অমূল্য রত্ন আমি আন্দাজ করেছি হয়তো। কি তুমি আন্দাজ করেছো? কি সেটা? বৈরাম খাঁ যেই তলোয়ারটা জনার্দন উপাধ্যায়ের সাথে করে নিয়ে এসেছিল, সেইটার উল্লেখ তারপরে আর ইতিহাসে কোথাও পাওয়া যায়নি, কোনো বইতেও না। তাহলে সেটা কি থাকলেও থাকতে পারে? কি বলছো তুমি? এটা প্রায় 350 বছর আগের জিনিস। তাছাড়া তখনই পাশে কোথাও কারো কথা বলার শব্দ পেলাম। কেউ আস্তে আস্তে কথা বলছে। অনিরুদ্ধদা আমাকে ইশারায় চুপ করতে বলল। তারপর নিজে পা টিপে টিপে এগিয়ে গেল সামনের রুমগুলোর দিকে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবার ইশারায় বলল নিচে নেমে যেতে। আমরা নিচে নেমে গেলাম একদম নিঃশব্দে। নিচে বড় বারান্দা, তারপর বড় একটা কাঠের দরজায় বড় তালা ঝুলছে, আর ভেতরে সব জানলা লাগানো, পর্দা ফেলা। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক ওদিক দেখলাম, তারপর পেছনের দিকে বেরিয়ে গেলাম চুপিসারে। একটু ওইদিকে বাগানে যাই। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, এমন সময় দেখলাম একটা সাদা ফিওর গাড়ি ঢুকল, আর বিনয়বাবু নেমে সোজা ওপরে চলে গেলেন। এই অনিরুদ্ধদা, বিনয়বাবু সেই সকালে গেলেন, তারপর এই এলেন? তাহলে ভদ্রলোক সকাল থেকে ছিলেন কোথায়? অনিরুদ্ধদা কিছু বলল না, আরও এগিয়ে গেল বাগানের দিকে। কত পেয়ারা গাছ, কত রকম ফুলের গাছ, দুজন মালির জল দিচ্ছে। কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এত লুকোচুরি কিসের? আর অনিরুদ্ধদা কার কথা শুনল তখন? তখনই ও অনিরুদ্ধ, ভাস্কর, আরে এই যে এদিকে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে এসো, উপরে এসো, একসাথে চা খেয়ে যাবে, চলে এসো চলে এসো। আমি আর অনিরুদ্ধদা ওপরে গেলাম। বাইরের টেবিলে চা ও কিছু ভাজাভুজি সাজানো আছে। বিনয়বাবু দেখলাম স্নান করে একটা পায়জামা পাঞ্জাবি পরে, হাতে দামি খড়ি আর মাথায় তেল মেখে বসেছেন। মুখটা শান্ত, চুপচাপ। বসো, তোমাদেরকে সময় দিতে পারিনি, মাফ করবে, একটু বাইরে কাজ ছিল আর কি। হ্যাঁ, সেটা বুঝেছি। কাজ না থাকলে ওইভাবে বাবা মারা যাওয়ার পর সারাদিন বাড়ির বাইরে থাকে বলুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপনার বাবা কি ধরনের হুমকি পেতেন? মানে ওনার যে প্রাণ সংশয় ছিল সেটা কি সত্যি? আর বাড়িতে নাকি চোর এসছিল? আসলে কিছু মাস আগে উনি নাকি হঠাৎ করেই কাউকে ওই পেছনের বাগানে দাঁড়িয়ে থাকতে দেখতেন, কিন্তু আমরা কোনোদিন কাউকে দেখতে পাইনি। কদিন আগে রাতে বাড়িতে চোর এসেছিল, মানে ওই গোপাল পুজোর রাতে। পুজোর রাতে? হ্যাঁ ভাস্কর, পুজোর রাতে। সেদিন সবাই ভেতরের ঘরেই ঘুমিয়েছিলাম। কখনো রাতে কে বা কারা আসে তা জানি না। অনেক রাতে বাবা রুমে এসে দেখে রুম পুরো অন্ধকার হয়নি, আর বাবাও কারো মুখ দেখেনি। তবে জানি না কেন বাবার বারবার মনে হতো ওনার প্রাণ সংশয় আছে, কে বা কারা যেন তাকে মারতে চায়। আর সেদিন ওই চুরি করতে আসার সাথে বাবার কিসের সম্পর্ক, কেন এত ভয়, তা আমি জানি না। আচ্ছা, আমি অনেকের মুখে শুনলাম উনি কিছু অমূল্য রত্নর কথা বলতেন,
সেটা সম্পর্কে আপনি কিছু জানেন? দেখো, সত্যি কথা বলতে আমি ছোট থেকে কোনোদিন সেই রকম কিছু শুনিনি। দাদু মারা যাওয়ার পর থেকেই বাড়িতে থাকি, মানে দাদু বেঁচে থাকাকালীন এই বাড়িটা তৈরি হয়। ওটা প্রায় 250 বছরের বাড়ি, আস্তে আস্তে ধসে পড়ে, তাই এটা তৈরি করা হয়। বেশিরভাগ দামি জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়েছে। এবার দামি কিছু ওই বাড়িতে থাকলেও থাকতে পারে, কিন্তু সেই রকম দামি কিছু আছে কিনা আমি জানি না। এই মাস 2 আগে থেকেই বাবা মাঝে মাঝে বলছে দামি অমূল্য জিনিস। ভালো করে জিজ্ঞাসা করলে আবার ভুলেও যাচ্ছেন। কি বলি বলুন তো? ভুলই তো বলতেন সব। উনি কোনোদিন আলাদা করে কোনো অমূল্য রত্নর নাম কি কিছু বলতেন, বা কোথায় লুকিয়ে রাখা আছে এমন কিছু? না, সেইভাবে তো আমি কখনো কিছু শুনিনি। আসলে তো আমি নানান কাজে বাইরে থাকি, তাই সময় তো খুব একটা দেওয়া হয় না। উনি তো নানান রকম কথাই বলতেন, অত কেই বা শুনছে। কিভাবে হুমকি পেতেন বা কে মারতে চায় এই সম্পর্কে কিছু? নিজের জানলা বা এই বারান্দাতে হঠাৎ কাউকে দেখে ভয় পেতেন, মেরে ফেলবে বলতেন। তখন ওনাকে শান্ত করতে সবাই ব্যস্ত হয়ে পড়ত। পরে জিজ্ঞাসা করলে চুপ করে থাকতেন। তাই ধীরে ধীরে ব্যাপারটাকে আমরা মানসিক বিকৃতি বলেই মেনে নিই। বুঝলাম। তো আপনাদের নিজের কিছু কাজ আছে, মানে পারিবারিক কোনো ব্যবসা? আগে সুতোর ব্যবসা আছে, তবে আমাদের যা অর্থ আছে তাতে আরও কিছু পুরুষ চলে যাবে। আপনার বাবার মৃত্যুর পর তো পুরো বাড়িটা আপনার, তাই তো? সব সম্পত্তির একা মালিক আপনি? আগে আগে আপনার দাদুর নাম কি ছিল? লোচমন প্রসাদ গর্গ। কেন বলো তো? না না, এমনি। আচ্ছা, আমাকে কেন ডাকলেন? মানে আপনার কেন মনে হচ্ছে এটা খুন হলেও হতে পারে? দেখো, বাবার কথা খুব একটা আমল না দিলেও আমি তাকে অনেক সম্মান করি। ওনার ওই ভয় দেখে সত্যি একটু কেমন লাগছিল, তাই পুলিশের কাছে গিয়েছিলাম। তারপর বাড়িতে ওই চোর আসার পর অমূল্য রত্ন না থাকলেও অন্য কিছু চুরি হতে পারে সেই ভেবে পাহারায় বসায় পুলিশকে। তোমার কাছে যাওয়ার ব্যাপারে আমি জানতাম, তবে বাবাকে আমি কিছু বলিনি। বাবা ঠিকই ছিল, কিন্তু রাতে বাবার হার্ট অ্যাটাক খুব একটা অস্বাভাবিক না লাগলেও কেমন যেন একটা মনে হয়, তাই বলি গাড়ি পাঠাতে। আচ্ছা, কাল সকালে উঠে চারিদিকটা ঘুরে দেখবে, খুব ভালো লাগবে, খুব সুন্দর। ওইদিকে গোপালজিউর বড় মন্দির আছে, আর পুরনো শিব মন্দিরও আছে, আর ওই ঝিলের ওপারে বড় ফুলবাগানও আছে। আর যদি পুরনো বাড়িটা দেখতে চাও তাহলে কাল বিশ্বনাথ নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তবে ওটা কিন্তু একদম ভেঙে গেছে, চারিদিকে চুনা পাথর আর জঙ্গল হয়ে গেছে। সাবধানে, কেমন? আমি উঠি একটু, তোমরা বরং চারিদিকটা একটু ঘুরে দেখো। নিচেটা কি একদম ব্যবহার হয় না? বড় তালা দেখলাম। আসলে দাদু মারা যাওয়ার পর থেকে বাবা নিচে খুব একটা থাকতে চায়নি, তাই ওপরেই থাকে সবাই। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, বড়ই অদ্ভুত তো। তখন কাকাবাবুকে প্রশ্ন করলে সুপর্ণা দেবী চলে এলেন, ওনাকে প্রশ্ন করতে উনি ছেলের নাম করে বাইরে চলে গেলেন। এখন বিনয়বাবুকে প্রশ্ন করতে উনি উঠে চলে গেলেন। সবাই যেন কিছু লুকিয়ে যাচ্ছে, তাই না? আর ওই ডাক্তারটাকে দেখেই মনে হয় একটা ধাপ্পাবাজ লোক। এখনই এত মাথা খারাপ করলে হবে? এখনো অনেক কিছুই জানার বাকি আছে তো। সে বুঝলাম, কিন্তু তখন তুমি কাদের কি কথা শুনলে? আর আমরা লুকিয়ে ওইভাবে পেছনে চলে গেলাম কেন? ষড়যন্ত্র চলছে, বুঝলি? নে, উঠে পড়, একটু বিশ্বনাথ বাবুর কাছে যেতে হবে, ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। চ। আমি আর কি করব, চললাম ওর পেছন পেছন ভেতরে। আসবো? উকি দিয়ে দেখলাম উনি টেবিলে বসে কি সব কাগজ দেখছেন। হ্যাঁ, কে? ওহ, তোমরা এসো এসো। আপনি কাজ করছেন কি? আমরা অসময়ে এইভাবে? আরে না না, কি বলছো? এই শুয়েছিলাম একটু, ভাল লাগছে না কিছু, তাই ভাবলাম একটু কাগজপত্র দেখি। আমরা রুমে ঢুকে খাটে বসলাম। বেশ বড় একটা খড়, তবে ছোট একটা বিছানা, পাশে ছোট দুটো টেবিল, একটাতে কাগজপত্র ফাইল রাখা, আর একটাতে পেনদানি, কিছু বই, কিছু কাগজ, একটা চেয়ার,
কোণে রাখা একটা ছোট আলমারি ও ঘরে রাখা একটা রাধাকৃষ্ণের ছবি। আপনি কপালকুণ্ডলা, পথের দাবি আর ওই আরণ্যক এইসব বই পড়েন? হ্যাঁ, ওই আর কি, এইসব লাইব্রেরি থেকেই আনা। একটা নতুন লাইব্রেরি হয়েছে কিছু মাস হলো, সেখান থেকে আনি, পড়ি, আবার ফেরত দিয়ে দিই। আপনার সাথে ভালো করে আলাপ করা হয়নি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁথি নামক এক জায়গায়, তুমি বুঝতে পারবে না। আপনার বাড়িতে কে কে আছে? বাবা, স্ত্রী আর একটি ছোট্ট মেয়ে, নাম রাধা। ও, তো বাড়ি যাওয়া হয়? হ্যাঁ, যেতে হয়। মেয়েটার জন্য বেশ মন টানে। প্রতি মাসে 4-5 দিন করে যাই। বড়বাবু খুব ভালো ছিলেন, নিজেই বলতেন, বিশ্বনাথ তুমি তো বাড়ি গেলে না, আজ 14 দিন হলো, যাও ঘুরে এসো, 5-6 দিন কাটিয়ে এসো। জানেন, টাকাও দিতেন, সবার জন্য ভালো খাবার দাবার নিয়ে যেতাম। আমিও বাড়ি থেকে বউয়ের হাতের মোয়া, মিষ্টি এসব বানিয়ে আনতাম। শরীরের জন্য উনি খেতে পারতেন না, তবুও খেতেন কিছু কিছু, খুব খুশি হতেন। আর শান্ত নিরীহ ওই একটা মানুষ এইভাবে মারা গেল। আচ্ছা, আপনি বলেছিলেন উনি হুমকি চিঠি পেয়েছেন, কিন্তু বাড়ির কেউ জানে না, এটা কেমন? আর চিঠিগুলো আপনি দেখেছেন? বাড়ির কেউ জানে না চিঠির কথা, আমি কাউকে বলিনি। আর বড়বাবুর তো মনেও থাকতো না। 1 মিনিট দাঁড়াও, এই যে এই কটা টুকরো কাগজ আমি পরপর 3 দিন পেয়েছিলাম, তবে কোথা থেকে কি করে আসে আমি সত্যিই জানি না। আমরা দুজন ঝুঁকে পড়লাম। অনিরুদ্ধদা হাতে কাগজের টুকরোগুলো নিল। হোমিওপ্যাথিক ওষুধের পুড়িয়া মাপের কাগজ, কিন্তু এ কি, কিছু তো লেখা নেই, শুধু লাল কালির একটা দাগ, তবে একটা দাড়ি, আর কিছুই না। 3টে কাগজেই এরকম দাগ রয়েছে, কিন্তু এর মাথা মুন্ডু কিছুই নেই। এটা কি ধরনের হুমকি চিঠি? অবাক হয়েছো তো? আমিও হয়েছিলাম। 2 দিন আগে অনেক চেষ্টাও করেছিলাম, কিচ্ছু বুঝতে পারিনি। বড়বাবু এগুলি দেখে কি যে বুঝতেন, কেন ভয় পেতেন, নাকি আসলে কাউকে দেখে ভয় পেতেন তাও জানি না, তবে ভীষণ ভয়ে থাকতেন, শরীরটাও ভেঙে পড়েছিল। তারপর থেকেই তো বলতো আমাদের অমূল্য রতন চুরি হয়ে যাবে, ওরা নাকি ওনাকে মেরে নিয়ে যাবে। আমি ওনার চোখে অদ্ভুত একটা ভয়ে, অদ্ভুত একটা কষ্ট দেখতাম। সবই রহস্য, কোনো কিছুর কোনো উত্তর নেই। আচ্ছা, আপনি কত বছর কাজ করছেন? আমি আমার একটা পাড়ার কাকুর সূত্রে ওনাদের সুতোর কলে ঢুকি, সেখানে হিসাবপত্র করতাম। কিছু মাস পর বড়বাবু আমার কাজ দেখে খুশি হন, এই বাড়িতে আনে। বিনয়বাবুর বিয়ে যতদিন, তার থেকে 5-6 মাস আগে থেকে আছি। তারপর আমারও বিয়ে হয়, তবে বড়বাবু খুব বিশ্বাস করতেন আমাকে, ভালোবাসতেন নিজের মতন করে, তাই বাড়ির থেকে বেশি ওনার কাছেই সময় কাটাতাম। আপনি কোনোদিন কি শোনেননি কি দামি জিনিস বা কিসের ভয়? মানে সেই রকম না, তবে কোনো খুব পুরনো দামি জিনিস হবে। আর উনি সম্ভবত কাউকে ফাঁকি দিয়ে হয়তো এই বাড়ির কথা ভেবে সেই জিনিসটার হদিশ কাউকে আর বলেননি। উনি হয়তো জানতেন সেটা কোথায় আছে, কিন্তু কাউকে বুঝতে দেননি, মানে অনেক কিছুই বলতেন না। আমি সব মিলিয়ে একটা আন্দাজ করেছি। ওনার নিজের ছেলে কেউ না? নিজের ছেলে? বিনয়বাবু তো ওনার নিজের ছেলে নয়, পালিত ছেলে। আমি আর অনিরুদ্ধদা দুজনেই বেশ চমকে উঠলাম। তবে অনিরুদ্ধদাকে দেখলাম একটা বাঁকা হাসি হাসতে। ও কি ব্যাপারটার কিছু জানতো? মাফ করবে, মানে আমি কিছু বলতে পারবো না, মানে আমি বলতে চাইনি। তবে উনি বিনয়বাবুকে বিশ্বাস করতেন না। অনেকটাই রাত হলো, চলুন রাতের খাবার খেয়ে নেবেন, চলুন। আমরা বাইরে এসে দেখি খাওয়ার টেবিলে সুপর্ণা দেবী ওনার ছেলেকে খিচুড়ি খাওয়াচ্ছেন। দেখলাম সে পেন্সিল দিয়ে খাতাতে কী সব আঁকছে আর বসে মায়ের হাতে খেয়ে যাচ্ছে। এই আপনাদের ছেলে? বাহ, কি সুন্দর বসে খাচ্ছে। তারপর দেখলাম অনিরুদ্ধদা কিছুক্ষণ চুপ করে ছেলেটির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। দেখলাম সুপর্ণা দেবীও অনিরুদ্ধদাকে দেখছে। অমন করে একটা 3 বছরের বাচ্চাটাকে দেখার যে কি মানে, অদ্ভুত। আপনারা খেতে শুরু করুন, এই খিচুড়িটুকুই হয়েছে, আমরা বাকি সব দই চিড়ে খাবো। এইসবের কি দরকার ছিল? আমরাও একই জিনিস খেতাম।
না না, সে কিভাবে হয়? যতই হোক আপনারা আমাদের অতিথি। বিনয়বাবুকে দেখছি না। ঘরে আছে, কিছু দরকার আছে, ডেকে দেব? আরে না না, এমনি বলছি আর কি। তারপর আমরা চুপচাপ খেয়ে উঠে পড়লাম। ঘরে এসে অনিরুদ্ধদা আমাকে রাগাতে শুরু করলো। কিরে, কেমন লাগলো উত্তরটা শুনে? মহিলাকে আমার একদম পছন্দ না। দূর দূর। ওনার ছেলেকে কেমন দেখলি? ছেলেকে? 3 বছরের বাচ্চা, তাকে আবার কেমন দেখব? ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি একটু বসি। পরের দিন সকালে ঘুম ভাঙতে বেশ বেলা হলো। উঠে দেখি অনিরুদ্ধদা আশেপাশে কোথাও নেই। বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম মালিদের সাথে কি কথা বলছে। আমাকে দেখে হাত নাড়ল। এত সকালে কি জিজ্ঞাসা করছে ও? ভাস্কর, সুপ্রভাত। উঠে পড়েছ? রাতে ঘুমাতে অসুবিধা হয়নি তো? সুপ্রভাত? আরে না না, কোনো অসুবিধা হয়নি। তোমরা তৈরি হয়ে চা খেয়ে নাও, তারপর আশপাশটা ঘুরে দেখবে, ভালো লাগবে। অনিরুদ্ধতা উপরে আসতে আমি জিজ্ঞাসা করলাম, কাকে কি জিজ্ঞাসা করছিলে? কিন্তু কোনো সদুত্তর পেলাম না। ও তৈরি হয়েছিল। আমি হাত মুখ ধুয়ে একসাথে চা জল খাওয়া সারলাম। তাড়াতাড়ি খেয়ে নে। একবার মনীন্দ্রবাবুর রুমটা ভালো করে দেখতে হবে, তারপর পুরনো বাড়ি দেখতে যাব, আর সারা দিন গ্রাম ঘুরবো। চল চল চল। প্রথমে গেলাম মনীন্দ্রবাবুর রুমটা দেখতে। রুমটা আরও একবার ভালো করে দেখে আলমারি থেকে বেশ কিছু পুরনো বই, খাতা জাতীয় কিছু লুকিয়ে নিজেদের রুমে রেখে এলো অনিরুদ্ধদা। তারপর গেলাম নিচে পুকুর ধারে। আশেপাশে প্রায় ঘন্টা খানেক ধরে ঘুরে তারপর গেলাম সেই পুরনো রাজবাড়ির দিকে। না, সত্যিই ভগ্নস্তূপ, কিছু নেই। সেখান থেকে গেলাম গ্রামের দিকে। সুন্দর শান্ত নিরিবিলি গ্রাম, তবে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। হঠাৎ লক্ষ্য করলাম অনিরুদ্ধদা কারোর নাম করে একটা বাড়ি খুঁজছে। জিজ্ঞাসা করাতে বলল, এই বাড়ির পুরনো কাজের লোক রানা জেঠু। ওনার বয়স মনীন্দ্রবাবুর প্রায় কাছাকাছি। বয়সের কারণে কাজ ছেড়ে দেন, ছেলে বৌমাকে নিয়ে এই একই গ্রামে থাকেন। আমার মাথায় কিছু প্রশ্ন আছে, সেগুলোর জট ছাড়াতে হবে। ওই জেঠুর সাথে আমাকে একবার দেখা করতে হবে, কারণ উনি ওনার সেই ছোটবেলা থেকে ওই বাড়িতেই কাটিয়েছেন। উনি অনেক কিছুই জানেন, বুঝলি? প্রায় 30 মিনিট ধরে খোঁজার পর অবশেষে একটা টালির বাড়ি পাওয়া গেল। প্রায় 80 বছরের এক বৃদ্ধ বসে হুকা খাচ্ছে দাওয়াতে। অনিরুদ্ধদা পরিচয় দিয়ে কথা শুরু করলো, আর তার মধ্যে কিছু প্রশ্ন আমার মাথায় এসেছিল। আমি তো যত শুনছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, তাহলে ভেতরে এই ব্যাপার? ওনার সাথে কি কথা হলো, কথাটা কি জানলাম সেটা পরে বলবো। সেখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে চা খেয়ে ডাক্তার উমাপতির বাড়ির ঠিকানা জেনে সোজা একটা রিক্সা ধরে গেলাম উমাপতি ডাক্তারের বাড়ি। আমরা উমাপতিবাবুর চেম্বারের সামনে নামলাম। দেখলাম 2-3 জন নারী পুরুষ রাস্তার গা ঘেঁষে একটা চেয়ারে বসে। ছোট মতো একটা বারান্দা। ঢুকেই দেখি একটা ছেলে চেয়ার টেবিলে বসে। আমি বললাম রাজবাড়ি থেকে দেখা করতে এসেছি। তখন সে ভেতরে গেল। আমরা ওই সামনের টেবিলে বসলাম। মিনিট 10 পর ভেতরে গেলাম। ছোট ছিমছাম একটা রুম, একপাশে একটা বিছানা ও পর্দা দেওয়া। দেওয়ালে বেশ কিছু আয়ুর্বেদিক ওষুধ ও গাছের ছবি। একটা বেশ বড় টেবিল, যাতে কিছু ওষুধ ও কাগজপত্র রয়েছে, আর আয়ুর্বেদিকের কিছু বই। আরে তোমরা এই দিনে কি ব্যাপার? এই একটু গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম একটু দেখা করেই আসি। মাফ করবেন, বিরক্ত করলাম এই কাজের সময়। আরে না না, ঠিক আছে। আচ্ছা, যা বলি। আরে না না, ওইসব কিছু না। রাজবাড়ি কবে যাচ্ছেন আবার? মনীন্দ্রবাবু তো মারা গেলেন, আর কেন যাব বলো? কেন? বিনয়বাবু তো আছেন, সুপর্ণা দেবী আছেন, ওনারা তো বেশ কাছের, তাই না? সেটা ঠিক, তবুও আয়ুর্বেদ নিয়ে আর চর্চা করা হয়? সময় পাই আর কোথায় বলো। তাছাড়া এখন অ্যালোপ্যাথির যুগ, আয়ুর্বেদ মানুষ আর বিশ্বাস করে না। তবুও সময় পেলে একটু আধটু পড়াশোনা করি। বিনয়দা বৌদিও খুব আগ্রহ দেখান আয়ুর্বেদ নিয়ে, ওনাদের সাথেই বেশি চর্চা হয়।
আসুন না আজ বিকেলে, একবার আড্ডা মারা যাবে। ঠিক আছে। এখন উঠি তবে, নমস্কার। সেই রিক্সাতে করেই আমরা বাড়ি ফিরলাম। অনিরুদ্ধদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কী ভেবে উমাপতির চেম্বার দেখতে এলে? তুমি কি সত্যিই সন্দেহ করছো এনাকে? না, সন্দেহ করার মতো কিছু আছে কি? মনিন্দ্রবাবু কি ওষুধ খেতেন, কি ইঞ্জেকশন নিতেন, সবকিছুর ভার ছিল এই উমাপতির উপর, তাই না? সেটা ঠিক। যদি খুন হয় সব থেকে বেশি সন্দেহ তো ওনার ওপর যাবে। কিন্তু যে সব সময় থাকে, মানে ওই কাজের লোক, তার ওপর তো সন্দেহ করা যেতেই পারে। সেটাও করা যেতে পারে। তবে কাল রাতে ওনার সাথে কথা বলেছি, উনি ওষুধ সম্পর্কে কিছুই জানেন না। ডাক্তারবাবু যেমন বলেন তেমন খাওয়ান, পড়তে পারেন না। ভুল ওষুধ দিতেও পারে, সেটাও কিছু বলা যায় না। রিপোর্টটা যে কখন আসবে। বাড়ি ফিরে আমরা দেখলাম বিনয়বাবু বারান্দায় বসে আছেন, ছেলেটা পাশে খেলা করছে, বিশ্বনাথবাবু পিছনের বাগানে, আর সুপর্ণা দেবী মনে হয় রান্না করে। কি চারিদিকটা ঘুরে দেখলে? কেমন লাগলো আমাদের গ্রাম? আমরা বেশ কিছুক্ষণ কথা বলে ঘরে এসে স্নান করে খেতে বসলাম। সব নিরামিষ পদ, তবে রান্না বেশ ভালো। আজ সবাই একসাথে খেতে বসলাম। খাওয়ার পর ঘরে এসে সবে বসেছি, এমন সময় বিশ্বনাথবাবু এসে বললেন, অনিরুদ্ধদার একটা ফোন এসেছে। থানা থেকে মিলনবাবুর ফোন মনে হয়, রিপোর্ট আসছে। 10 মিনিট পর ঘরে এসে অনিরুদ্ধদা বলল, রিপোর্ট আসছে, স্বাভাবিক মৃত্যু না। বলল গ্লাইকোসাইড জাতীয় কিছু কোনো একটা বিষ পুরো শরীরে পাওয়া গেছে। কিভাবে শরীরে গেছে আরও ভালোভাবে পরীক্ষা হচ্ছে, কিছুক্ষণ পর রিপোর্ট আসবে। মিলনবাবু তখন আসবেন। গ্লাইকসাইড? এটা আবার কীরকম বিষ? আগে তো নাম শুনিনি। আমিও তাই ভাবছি। মানে খুন, পুরোপুরি খুন, তবে কি কোনো গুপ্তধন বা সেই অমূল্য রত্ন, সেই জন্য খুন? এই উঠে দাঁড়াতো একটু। আরে ওঠ না রে গাধা। আরে কেন, কি হলো? উঠে দাঁড়া না। তখন মনিন্দ্রবাবুর রুম থেকে যে ডায়েরি ও কাগজগুলো পেলাম, ওগুলো পড়ে দেখবো একবার। এই বলে একটা খুব পুরনো কাপড় জাতীয় কিছু মলাট করা মোটা একটা ডায়েরি, একটা খাতা ও কিছু কাগজ বের করলাম। কাগজগুলো দলিল মনে হলো, খুব পুরনো, হলুদ হয়ে কিছু কিছু জায়গায় লেখা মুছে গেছে। এই পুরো রাজবাড়ির দলিল কাগজগুলো অনিরুদ্ধদা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আমার ঘুম ঘুম পাচ্ছিল, তাই শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধ্যা হয়। উঠে দেখি ঘর অন্ধকার। উঠে হাতড়ে লাইট জ্বালালাম। দরজা ভেজানো, বিছানায় বালিশের তলায় দেখলাম সব কাগজগুলো রাখা। তবে আরেকটা কাগজে কিছু অদ্ভুত শব্দ লেখা, যেটা অনিরুদ্ধদার হাতে লেখা। অসি, অমূল, প্রাচীন আবাসন, সৎ না শুধু পালিত, লোভ। এই সবের মানে কি? ভাস্কর, উঠেছিস? আরে সন্ধে হয়ে গেল তো, উঠে পড়। মিলনবাবু আসছেন রিপোর্ট নিয়ে, উঠে পড়, উঠে পড়, চল জলদি চল। মানে কি, সে কিভাবে খুন হয়েছে সব রিপোর্ট হয়েছে? এই আমি আসছি, দাঁড়াও। 5 মিনিটে আমি হাত মুখ ধুয়ে বাইরে গিয়ে বসলাম। দেখলাম বিনয়বাবুর ছেলে বসে খেলছে, অনিরুদ্ধদা ও বিশ্বনাথবাবু বসে আছেন। একটু পর সুপর্ণা দেবী চা দিয়ে গেলেন। আমরা চা খাচ্ছিলাম বেশ আমেজ করে। দেখলাম উমাপতিবাবু এলেন। আরে আসুন আসুন, ভালো হয়েছে আপনি এসছেন। আপনার নিমন্ত্রণ রক্ষাই করতে এলাম। বেশ করেছেন, বসুন বসুন, চা খান। আমি লক্ষ্য করলাম বিশ্বনাথবাবু মুখটা যেন কেমন একটা করে রয়েছেন, তার কপালে ভাঁজ পড়েছে। ডাক্তার উমাপতির আগমনে তিনি যে বিরক্ত হয়েছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তবে কারণটা কি সেটা বুঝলাম না। ও, আপনারা তো সবাই আছেন। আমি ময়নাতদন্তের রিপোর্টটা নিয়ে এসেছি। মনিন্দ্রবাবুকে খুনই করা হয়েছে। বিশ্বনাথবাবু এতটাই চমকে গেলেন যে সবাই অবাক হয়ে ওনার দিকে দেখল। কি বলছেন? বড়বাবুকে খুন করা হয়েছে? তাহলে কি ওনার সন্দেহ ঠিক ছিল? কে খুন করলো ওনাকে? সেটা তো পরে জানা যাবে। অনিরুদ্ধবাবু, এই নিন রিপোর্টটা। দেখুন, 2টো খাম আছে। কি সাংঘাতিকভাবে ওনাকে একটু একটু করে মারা হয়েছে দেখুন। সবাইকে দেখলাম ভীষণ অবাক হয়ে গেছে।
ভেতর থেকে সুপর্ণা দেবীও এসে পিছনে দাঁড়িয়েছেন। আমি একটু ঝুঁকে পড়লাম রিপোর্টটার দিকে। গ্লাইকোসাইড পয়জিং। পরেরটা অনিরুদ্ধদা একাই পড়ল। সবাই ওর মুখের দিকে অস্থিরভাবে তাকিয়ে আছে। এটা প্ল্যান্ট পয়জনিং? এতে যা লেখা আছে সব সত্যি তো? মানে যেই ধরনের বিষ ওনার রক্তে পাওয়া গেছে, এই থেফটিন এবি আর এটা নেরিফলিন, এগুলো কলকে, করবি ও আরও কিছু ফুলে পাওয়া যায়। ফুলের বিষে মৃত্যু, তারপর ওনার সুগার ও প্রেশার ছিল, গোদের ওপর আবার বিষ ফোড়া, খেতে না পারা, বুকে ব্যথা, পেটে ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া আর ভুলে যাওয়া। ভুল, বোকা, অনেক কিছু। প্রায় 4-5 মাস ওনার শরীরে এই বিষটা গেছে। শুধু আমি না, সবার মুখগুলো দেখার মতো ছিল। সব থেকে বেশি অবাক হলেন উমাপতিবাবু। তাহলে ভাবো একবার, এইভাবে কাউকে বিষ দেয়া যায় সেটা কি কেউ ভাবতে পারে? তাও আবার এই সব ফুল দিয়ে। উহুম, আমি তো জানতাম না এই সুন্দর দেখতে ফুলগুলোতে এত বিষ। করবি? এই ফুল তো ওই সামনের বাগানে অনেক আছে। অনেক রকমের কলকে আছে, হলুদ, সাদা, লাল। এই ফুলে বিষ আছে? কেউ বড়বাবুকে ফুল খাওয়াবে কি করে? শুধু ফুল না, এই সব গাছের বীজ, পাতা, যে কোনো কিছু বিষাক্ত। কেউ দিনের পর দিন ফুল পাতার রস খাইয়েছে। রস মানে কলকে আর করবি ফুলের রস খেয়েছিল? মানে কেউ... এই অনিরুদ্ধদা, তুমি কি ভাবছো? আচ্ছা, আমি আসি আজ। কাল আবার আসবো। তবে যদি কিছু সূত্র পান আমাকে জানাবেন। হ্যাঁ, কেমন? আমিও আসি, পেশেন্ট আসবে। আসি, হ্যাঁ, নমস্কার। উমাপতিবাবু এমনভাবে উঠে চলে গেলেন, ওনাকে দেখে তো অস্বাভাবিক লাগলো না। দেখলাম সুপর্ণা দেবীও ভেতরে চলে গেলেন। একটু পরে ফোনে কথা বলার শব্দ পেলাম। মনে হয় বিনয়বাবুকে ফোন করছেন। অনিরুদ্ধদা আবারও রিপোর্টটা খুলে পড়তে লাগলো। ও ভাস্কর, কে এমনটা করলো বলো তো? আরে কোনো মানুষ কি করে জানবে ওই ফুলে বিষ আছে? ওটার রস খেলে কেউ মরবে? নিশ্চয়ই কেউ এসব নিয়ে কোথাও পড়াশোনা করেছে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। যে এইসব বিষয়ে পড়াশোনা করেছে, আর একজন আছে যে এইসব নিয়েই পড়াশোনা করেছে। উমাপতিবাবু? প্রাথমিক সন্দেহ, কিন্তু মোটিভটা কি? কেন মনিন্দ্রবাবুকে? কিসের জন্য? আর কি প্রমাণ? আমি একটু আসছি ভাস্কর, তুই থাক, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। আরে কোথায় যাচ্ছ এই অন্ধকারে? আরে কি মুশকিল, দাঁড়াও একবার। চলে গেল। আমি রুমে এসে বসলাম। বিশ্বনাথবাবুও ওনার রুমে চলে গেলেন। আমি বসে বসে সব কিছু ভাবতে লাগলাম। তাহলে কি সত্যি উমাপতিবাবু খুনি? ও আয়ুর্বেদিক নিয়ে পড়েছে নিশ্চয়ই, এই সব গাছে বিষ রয়েছে, এই সব কিছু জানে, তাই অমন করে চলে গেল। আরে তাহলে ও কি পালিয়ে গেল? আর অনিরুদ্ধদা কি ধরতে গেল ওকে? মিলনবাবুকে একটা ফোন করব? এই সব নানা কথা ভাবছি। প্রায় রাত 10টার দিকে অনিরুদ্ধদা ফিরে এলো। চোখ মুখ জল করছে, যেন সব প্রশ্নের উত্তরও পেয়ে গেছে। আমি ছুটে গেলাম। কি হে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ভাস্কর, খুব খিদে পেয়েছে, চল আগে খেয়ে নি। কাল সকালে হবে সমস্ত রহস্যের সমাধান, মনিন্দ্রবাবুর হত্যা রহস্য উদ্ঘাটন। মানে উমাপতি তো আসল খুনি, ও কি পালিয়ে গেছে? শুধু উমাপতি না, কে, কেন, কি সেই অমূল্য রত্ন, সবকিছু। চল এখন খেয়ে নি। আমরা দুজন খেয়ে শুয়ে পড়লাম। আমাদের আগেই বাড়ির সবাই খেয়ে শুয়ে পড়েছিল। একবার শুধু বিশ্বনাথবাবু এসেছিলেন খুনিকে ধরা গেছে নাকি জানতে। পরের দিন সকাল, রীতিমতো আমি আর অনিরুদ্ধদা চা খাচ্ছিলাম। তারপর বিনয়বাবু এলেন। একটু পর উমাপতিবাবু ও কাকাবাবু, মানে রবি শঙ্কর রায় আর ম্যানেজার বিশ্বনাথবাবু। আজ আবার সুপর্ণা দেবীও যোগ দিলেন। সবাই আগ্রহী যে সত্যি কি এই ফুলের বিষে খুন হয়েছে না অন্য কোনো ব্যাপার। তবে কেউ জানত না যে অনিরুদ্ধদা সবার সামনে খুনিকে আজ ধরবে। সবাই অনিরুদ্ধদার দিকে তাকিয়ে। তখন এলো মিলনবাবু ও 2 জন কনস্টেবল। আরে মিলনবাবু, আপনি? সাথে কনস্টেবল?
কি ব্যাপার, খনিকে ধরে ফেলেছেন? হ্যাঁ, সেই জন্যই তো এত ব্যবস্থা। কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। এই কেসে এতগুলো দিক, এত ছোট ছোট সুতো ছড়িয়ে রয়েছে যে কি বলবো। হ্যাঁ, সে যাই হোক, আশা করি আপনারা সবাই এই বাড়ির প্রাচীন এবং ঐতিহ্যবাহী ইতিহাস সম্পর্কে জানেন। আর তার সাথে নিশ্চয়ই এটাও জানেন যে এই বাড়িতে আকবরের দেওয়া একটি অতি পুরনো ভীষণ মূল্যবান একটি তরোয়াল থাকলেও থাকতে পারে, যার নাম বৈরাম খাঁ। কি বিনয়বাবু, কাকাবাবু, আপনারা জানেন তো? শুনেছেন নিশ্চয়ই। বিশ্বনাথবাবু, আপনি তো লাইব্রেরি গিয়ে পুরনো ইতিহাস বই, আকবরের জীবনী নিয়ে কোনো বই নাকি খুঁজছেন, তাই না? না, মানে শুধুই কৌতূহল। তবে ওই তরোয়াল বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় ছেলেদের মধ্যে চলে আসছিল, কিন্তু এই গর্গ পরিবারের আসল মালিক যিনি ছিলেন তিনি কিন্তু বাড়ির জামাই ছিলেন। সে তরোয়াল হাতে আসে ও পরের পর হাত বদল হয়। এই পরিবারের ইতিহাসে দেখা যায় অনেক ক্ষেত্রে কারোর কন্যা সন্তান হয়, আর না হলে কোনো বংশধর দিতে পারে না। যাদের কন্যা হতো বা কোনো সন্তান হতো না, তরোয়াল তাদের কাছে থাকতো না। এইরকমভাবেই মনিদ্রবাবুর বাবা পান, আর সেখান থেকেই মনিদ্রবাবু। তবে উনি তো বিয়ে করেননি, নিজের কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, ওনার মধ্যে ওই তরোয়াল বা মর্যাদা হারানোর ভয় ছিল। যদি মেয়ে হয় বা কোনো সন্তান না হয়, তাই তিনি লুকিয়ে দূর সম্পর্কের এক দিদির কাছ থেকে বিনয়বাবুকে নিয়ে এসে মানুষ করেন। বিয়ের অনেক পর বিনয়বাবু এই সত্যিটা জানতে পারেন। ঠিক বলছি তো আমি? আপনি ওনার পালিত সন্তান। হ্যাঁ, সেদিন কাকাবাবুও এই কথাটা বলতে গিয়েও বলেননি, আর রানা জেঠু ও বিশ্বনাথবাবু এই কথাটা বলেছিলেন। সুপর্ণা দেবীর সাথে আপনার বিয়ে হয় শর্ত মতো আপনার পুত্র সন্তান হতেই হবে, না হলে ওই তরোয়াল আপনার হাতে আসবে না। কিন্তু বিয়ের 2 বছর পরেও আপনাদের কোনো সন্তান হলো না। এটা কি বলছো অনিরুদ্ধদা? সন্তান হলো মানে? আর এটা কি করে জানলো? ছেলেটা তো উমাপতি বাবুর। ঘরে কোনো একটা বোম ফাটলো, সবাই একদম নিশ্চুপ। উমাপতিবাবু দেখলাম ঢোক গিলল। হ্যাঁ, বিয়ের 2 বছরের পর আপনাদের কোনো বাচ্চা হয়নি। শুধু তাই না, কোনো দিন কোনো বাচ্চা হবেও না। হতে পারে আপনি মনিদ্রবাবুর দূর সম্পর্কে দিদির ছেলে, কিন্তু বংশের রক্ত বাবা হওয়ার ক্ষমতা আপনার নেই। সুপর্ণা দেবী সাধারণ বাড়ির হলেও জেদি তেজি, নিজের দিকটা দেখতে জানেন। আপনাদের বনিবনা হয়নি, ঠিক তখনই উমাপতি বাবুর এই বাড়িতে আগমন। উনি দেখতে ভালো, ভদ্র বাড়ির ছেলে। ব্যাস, সুপর্ণা দেবীর সাথে ওনার ঘনিষ্ঠতা বেড়ে ওঠে, আর উনি চেয়েছিলেন যাতে এই বংশের কেউ আসুক। তারপর আর কি, এই ছেলে। কি এইসব কি বলছেন আপনি? এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি কিন্তু বিনা কারণে আমার গায়ে গালি ছেটাচ্ছেন। ছেলেটা 3 বছর হলেও চোখ নাক সব বাবার মতো। ভালো করে দেখলে নাকের ওপর তিলটাও বোঝা যায়। বিনয়বাবু সবটা জানতেন, বুঝতেন, কিন্তু নিজের দুর্বলতা কাউকে জানাতে দিলে চলবে না, তাই চুপ করে থাকেন। ভাবেন তরোয়ালটাও হাতে আসবে। ছেলের ওপর তো একটুও টান নেই। এ কদিনে ছেলেকে কোলে নিয়ে বসে আদর করতে খুবই কম দেখেছি। আপনার চোখে সেই ভালোবাসাটাও নেই। দিনের পর দিন আস্তে আস্তে আর সহ্য হয় না এসব। উমাপতি বাবুরও আরও বেড়ে যায় এ বাড়িতে যাওয়া আসা। অবশ্য এই সবই আমার আন্দাজ মাত্র। উনি সুপর্ণা দেবীর সাথে মন খুলে আলোচনা করতেন। গাছ পাতা কার কেমন ওষুধি গুণ, কোনটা কতটা খারাপ, কোন গাছের শুধু শিকড়ে বিষ। আর উনি ছিলেন এ বাড়ির ডাক্তারও। একদিন মনিদ্রবাবু নিজের পুরনো ডায়েরি দেখছিলেন, যাতে চলিত ভাষায় লেখা ছিল ওই তরোয়াল নিয়ে বাড়ির কিছু কথা। তখন উমাপতি বাবু ঘরে ঢুকে যান। সেই জন্য তো আপনাকে খুব কথাও শুনিয়েছিলেন উনি, তাই না? হ্যাঁ, আমি না বুঝে ঘরে ঢুকেছিলাম, তাই উনি রাগ করেছিলেন। কিন্তু উনি ভালোবাসতেন আমাকে, আর আমার ভালো লাগে এইসব গাছপালা নিয়ে আলোচনা করতে। আপনাকে তো আগেও বলেছি, আমি সত্যিই কিছু করিনি। শুধু কি ঘরে ঢুকেছিলেন, নাকি পেছনে দাঁড়িয়ে কিছুক্ষণ পড়ছিলেন ডায়েরিটা? দেখুন, মিথ্যে বলার চেষ্টা করবেন না। আপনাকে এ বাড়ির একজন কাজের লোক দেখেছিল দাঁড়িয়ে থাকতে, সেই তো ডেকে ওঠে আপনাকে। সেই জন্য মনিদ্রবাবু বুঝতে পারেন। হ্যাঁ, সেটা ঠিক, তবে খুব বেশি কিছু জানি না।
যতটা জেনেছিলেন সেটা আপনি পড়ে সুপর্ণা দেবীকে বলেছিলেন। তারপর থেকে উনি ভালো ব্যবহার করতে শুরু করেন ওনার শ্বশুর মশাইয়ের সাথে। ওনার কথাতেই তো বিনয়বাবু ওনাকে এই সামনের ঘরে নিয়ে আসেন, নানাভাবে তরোয়ালের কথা জানতে চান। এদিকে সম্ভবত মনিন্দ্রবাবুর কিছু সন্দেহ করতে শুরু করেন। উনি তখন ঠিক করেন ওনার পুরনো লোক রানাকে দিয়ে তরোয়ালটা ওই পুরনো বাড়িতে কোথাও লুকিয়ে রেখে আসবেন। কোথায় কেন রানা জেঠু জানে না, তবে যাতে এটা কোনো খারাপ হাতে না যায় সেই চেষ্টা করেছিলেন সুপর্ণা দেবী। তারপর একটু একটু করে ওনার খাবার মূলত এই করলার রস, শশার রসে এইসব ফুলের রস মিশিয়ে দিতে থাকেন। খেতেও যে একটু তিঁতো, একটু কষা, উনি সেটা বুঝতেও পারবেন না। আপনার সাধারণ ফুলের বিষ নিয়ে কথা বলাকে সুপর্ণা দেবী অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছিলেন। সুপর্ণা, তুমি এইসব করেছো? উনি এইসব করেন ওনার ছেলের কথা ভেবে, তাই না? নিজের কোনো স্বার্থ ছিল না। আপনারা কেউ যেটা জানেন না যে আপনদের এই সব কিছুর ওপর একজনের মাথা ছিল। সে চেয়েছিল এক ঢিলে দুই পাখি মারতে, সেটা বিনয়বাবু। পরশু ফিসফিস করে কথাগুলো তো আপনাদের দুজনেরই ছিল, আলোচনা করছিলেন তো এইসব বিষয় নিয়ে। অনিরুদ্ধ, তুমি কিন্তু তোমার সীমানা অতিক্রম করছো। ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। জানি কার সাথে কথা বলছি আমি জানি, কিন্তু এ বাড়িতে আপনার জায়গা কতটুকু বলুন তো? আপনার স্ত্রী আপনাকে সেই জায়গা দেয়নি, বাবার কাছ থেকে ছেলের জায়গাটা পাননি, আবার উনি তরোয়ালটা লুকিয়ে দিলেন। বিনয়বাবু ভাবলেন সুপর্ণা দেবীকে হাত করে ওনাদের আলোচনাকে আরো বেশি উৎসাহ দেখিয়ে আপনি ওনাদের দ্বারা কাজটা করবেন। কিন্তু উমাপতি বাবু সহজ সরল মানুষ, উনি এইসব কিছুই বুঝতেন না। কখনো খাবারে, কখনো ইঞ্জেকশনে, এমপিউলে বিষ ঢুকিয়ে রাখতেন, আর সুপর্ণা দেবী প্রতিটা পদক্ষেপ নজর করতেন। যে কোনো মূল্যে ওনার এই তরোয়ালটা চাই। তারপরে হাতে পেলেন বাবার ডায়েরিটা, যা বাবার হাতে লেখা, যে উনি বিয়ে না করে কিভাবে তরোয়ালটা হাতিয়েছিলেন এবং লুকিয়ে রেখেছেন। উনি ঠিক করলেন বাবাকে ভয় দেখাবেন, ওষুধের ডোজ বাড়িয়ে দিলেন, পুরনো মহলে গিয়ে বারবার খুঁজতে লাগলেন। আর ওই চিঠি যাতে দাড়ি, কমা আর কিচ্ছু নেই, কিন্তু অন্ধকারে লুকিয়ে ভয় দেখাতেন, তরোয়াল হাতে দাঁড়িয়ে থাকতেন। ঠিক বলছি তো? কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন কিন্তু। এত কিছু করেও কোনোভাবে সেই তরোয়ালের হদিশ পেলেন না। শেষে মরিয়া হয়ে গেলেন। গোপাল পুজোর দিন প্রসাদে বিষ মিশিয়ে ওনাকে খাওয়ালেন। অন্ধকারে সেই ডায়েরি খুঁজলেন যদি কোথাও লুকিয়ে রাখেন। কয়েক মাস পর তো রথযাত্রা, কোমরে সেই তরোয়াল নিয়ে তো বেরোতে হবে সবাইকে, আর দেখাতে হবে যে এই বাড়ির যোগ্য ছেলে এই বিনয়বাবু। কিন্তু ফল হলো না। ঠিক বলছে। আমি চেয়েছিলাম তরোয়ালটা। এই 3 বছরে আমার জীবনটা একেবারে বিষ হয়ে যাচ্ছিল। নিজের স্ত্রী, ছেলে, কেউ নিজের না। বাবা কথা বলতেন না, বিশ্বাস করতেন না। এই বাড়িতে কোনো মূল্য নেই আমার। কি করতাম আমি আর? কি করতাম? আপনার বাবা বুঝতে পেরেছিলেন হয়তো শেষকালে যে আপনি ওনাকে ভয় দেখান, কিন্তু ওনার করারই বা বলার কিছু ছিল না। ওই দিন রাতে শেষবারের মতো আপনি ওনাকে চেপে ধরেন, জোর করেন, হয়তোবা মনে করিয়ে দেন উনি কিভাবে তরোয়ালটা হাতিয়েছিলেন। উনি সহ্য করতে পারেননি, তাই জন্য আপনি শেষবারের মতো ওনাকে জলের মধ্যে বেশি করে রসটা মিশিয়ে দেন, ওনার হার্ট অ্যাটাক হয়। তারপর আপনি আলমারির চাবি খোঁজেন যাতে সেই ডায়েরিটা পেলে জানতে পারবেন তরোয়ালটা কোথায় আছে, কিন্তু আপনি চাবিটা পাননি। আর আপনার একটা বিশেষ দিক হলো কিছুটা সূচিবাইয়ের মতো বারবার গুছিয়ে রাখা, সুন্দর করে ঠিক করে রাখা। যেই জায়গাটা আছে সেই জায়গাটায় সেটাই রাখা। এই 2 দিনে সেটা বারবার লক্ষ্য করেছি। তাই আপনি শেষে বাবার বিছানা, ওনার জুতো, টেবিল সবকিছু গুছিয়ে দিয়ে সবাইকে ডেকেছিলেন। সবকিছু ঠিক ছিল, কিন্তু 3 দিন আপনাকে আপনাদের দারোয়ান পুরনো বাড়িতে শাবল হাতে দেখে, মালি কাকা 2 বার অন্ধকারে আপনাকে চকচকে কিছু হাতে দেখে। আপনার সাথে বাবার তরোয়াল নিয়ে ঝগড়াটাও কাকাবাবু আমাকে বলেছেন। আপনি সিগারেট খান না, কিন্তু পকেটে একটা সিগারেটের বাক্স, নানা সময় নানা কোম্পানির বাক্স। যে সিগারেট খায় সে একটা কোম্পানিরই সিগারেট খাবে, অনেক রকম না। ওতে কি আছে?
বিষ? চারিদিকে এত এত কলকে ফুল সাজিয়ে রেখেছেন সেই জন্য? মিলনবাবু, ওনাকে নিয়ে যান। আশা করি ওনার বলার মতো কিছু নেই। সুপর্ণা দেবী, আপনাকেও যেতে হবে সঙ্গে। দুজনের লক্ষ্য তো এক ছিল, পাপও তো এক।